প্রোগ্রামটা আমরা এইভাবে করতে পারি প্রাইম নাম্বারের, সেটা হচ্ছে যে ইটারেশন একটু কমে যাবে। 2 থেকে শুরু করলাম, আমরা n ধরলাম। এবার কেন করলাম? কারণ আমরা তো জানি প্রাইম নাম্বার 1 দিয়ে ডিভিজেবল হবেই কোনো একটা নাম্বার, আর ইটসেলফ দিয়ে যে কোনো নাম্বার ডিভিজেবল হবে। সুতরাং ওই দুটোকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা বললাম যে ঠিক আছে, এবার যদি তুমি ডিভিজেবল হয়ে যাও তাহলে আমি আর তোমার কাছে কাউন্টার রাখবো না। আমি কি করব, আমি সি ইজ ইকুয়াল টু সিকে এবার ফ্ল্যাগ করে দেবো। ফ্ল্যাগ 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 কেন? ফ্ল্যাগ হচ্ছে 1, এফ ছিল এখানে 0। অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবলগুলোর কোনো মানে স্পেশালিটি হচ্ছে নামগুলো তার কাজের ধর্ম অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আগেও প্লাস প্লাস করছিল বলে কাউন্টার হয়ে গেছিলো, আর এখন কি করলাম, এখন হয়ে গেল 0 ছিল ওকে 1 করে দিলাম, মানে ও দুটো ভ্যালুর মধ্যেই করবে। যেমন আমরা ট্রেনে যখন যাই তখন দেখি যে গ্রিন ফ্ল্যাগ দিচ্ছে, কখনো ইয়েলো ফ্ল্যাগ, বা কখনো তোমার হচ্ছে রেড ফ্ল্যাগ। তার মানে কি হচ্ছে যে রেড ফ্ল্যাগ মানে ডেঞ্জার জোন বা তুমি দাঁড়িয়ে যাও, আর গ্রিন ফ্ল্যাগ মানে রাস্তা ক্লিয়ার আছে। তার মানে আমরা কি করছি, যখনই দেখছি যে ডিভিজেবল হয়ে যাচ্ছে তখন এফকে 1 করে আমরা ব্রেক মেরে দেবো। মানে ব্রেক মানে পুরো পুরো কনসেপ্টটা থেকে বেরিয়ে আসবে, মানে পুরো লুপটা থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, ব্রেকের কাজ হচ্ছে এই যে লুপ ব্লক, এই লুপ ব্লক থেকে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর এই সি তো আর আমার কাছে নেই এখন, আমি তাহলে এফ ইজ ইকুয়াল টু কী করবো, এফ ইজ ইকুয়াল টু আমি করে দেবো হচ্ছে ইজ ইকুয়াল টু 1 করে দেবো। যদি 1 করি তাহলে প্রাইম, আর না হলে নট প্রাইম। মানে 1 ছাড়া অন্য কোনো ভ্যালু মানে 0 থাকলে নট প্রাইম। তার মানে আরেকবার আমি বলছি ব্যাপারটা কি, একটা নাম্বার নিয়েছি, সেই নাম্বারটা আর 1 থেকে ওই ইটসেলফ পর্যন্ত যায়নি, আমরা গেছি 2, ঠিক 1-এর পর থেকে 2 থেকে ডিভাইড করতে করতে গেছি ওই নাম্বারটা ঠিক আগের নাম্বারটা পর্যন্ত দিয়ে, সেই নাম্বারটা ডিভাইড করতে করতে যখন ডিভাইড হয়েছে তখন এফের ভ্যালু আমি 1 করে ফেলেছি। মানে একবার যদি ডিভাইড হয়েছে, মাঝখানের কোনো ভ্যালু দিয়ে ডিভাইড হয়েছে, তাহলে এফের ভ্যালু 1, এবং তারপরে আমরা যাই না কেন, কারণ হচ্ছে 1 অ্যান্ড ইটসেলফ ছাড়া মাঝখানে কোনোভাবে ডিভিজেবল যদি হয়ে যায় তাহলে তো ওটা প্রাইম হবেই না, তাই না? তার মানে হচ্ছে F1 যদি হয়ে যায় তাহলে, আমি একটু ভুল লিখেছিলাম, F0 যদি হয় তাহলে প্রাইম, আর F1 যদি হয়ে যায় তাহলে নট প্রাইম। ঠিক আছে, তাহলে মানে যদি কোনো নাম্বার মাঝখান দিয়ে কোনো ডিভিজেবল হলোই না তাহলে F0 থেকে গেল, তাহলে ওটা প্রাইম অবশ্যই। তাহলে আমরা একবার দেখি প্রোগ্রামটা ঠিক আছে কি না। দেখো 5 প্রাইম দিচ্ছে, ঠিক আছে, আর 7 এটা হচ্ছে প্রাইম দিচ্ছে। আমরা যদি 6 দিয়ে দিই তাহলে নট প্রাইম দিচ্ছে। তাহলে প্রোগ্রাম একদম ঠিক আছে। ওকে, তাহলে এই প্রোগ্রামটা কে বুঝতে পারেনি, এবারে প্রশ্ন। ওকে, যে দুটোতেই তো প্রাইম নাম্বারই আছে, তো এতে মানে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হচ্ছে আমরা দুটো ইটারেশন, কেন আমরা বহু ইটারেশন কমিয়ে দিয়েছি। কিভাবে কমিয়েছি ইটারেশনটা, তাই তো? হ্যাঁ, এই ইটারেশন কমানো মানে কি হলো বলতো, টাইম কমপ্লেক্সিটি কমে গেল। একটা সফটওয়্যার অনেক লাখ লাইনের হয়, এবং ও যদি বারবার ঘুরতো, আগের প্রোগ্রামটাতে তুই যদি আজকে 7 বলছিস, আজকে যদি আমরা একটা একটা মানে লাখের বা হাজারের দিকের প্রোগ্রামের ওটা চিন্তা করি যে ওটা প্রাইম কিনা, তাহলে অত লাখ টাইমস লুপটা ঘুরতো তো। এটা বুঝতে পারছি না? বুঝতে পারিনি। এবার আমি চলে আসি, বুঝিয়ে দিচ্ছি, একদম ক্লিন হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা কেন করব এটা। করব হচ্ছে যে একটা আমরা যখন আগের প্রোগ্রামটাতে যখন আমরা 7কে প্রাইম করার চেষ্টা করছিলাম তখন আমরা ঘুরতে হচ্ছিল পুরো লুপটা 1 2 3 4 5 6 7, তাহলে কত টাইমস ঘুরছিল বলো? 7 টাইমস, তাই তো? ওকে, কিন্তু কিন্তু এখন আমার ধরে নাও 7-এর জন্য ঘুরতে হচ্ছে 2 3 4 5 6 টাইমস। এটা দিয়েই আমি, তার মানে 1 2 3 4 5 টাইমস আমি ঘুরছি। ঠিক আছে, ওকে, এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা? তারপরেও বলবো আরও 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 শর্টেস্ট পাথ হয়ে গেছে, বলবো, বলো এটুকু ক্লিয়ার সবার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এবার
আমরা যদি এইভাবে ব্যাপারটাকে ভাবি যে আমরা যদি এইভাবে ব্যাপারটাকে ভাবি যে 6 আগের প্রোগ্রামটা 6কে নিয়ে কবার ঘুরছিল 1 2 3 4 5 6 কত টাইমস ঘুরছিল 6 টাইমস। এখন প্রোগ্রামটা কবার ঘুরবে দেখ, কতবার ইটারেশন কমে যাবে, মানে লুপ ঘোরা কমে যাবে। এবার লুপ ঘোরা কমে গেলে কি হবে সেটা আমি বলছি, ঠিক আছে। এখানে দেখ আমার 2 থেকে ঘুরলো, 2 বললো ডিভিজেবল হয়ে গেল, ও ব্রেক মেরে বেরিয়ে চলে এলো এফ এর ভ্যালু 1 করে, তাহলে আমার আনসার পেয়ে গেলাম। মানে যেখানে 6 টাইমস ঘুরছিল সেখানে 1 টাইমস ঘুরে আমার আনসার পেয়ে গেলাম। তাহলে ইটারেশন কমলো কি কমলো না, লুপের ঘূর্ণনটা কমলো না কমলো না, আমাকে বল আগে। সবাই রাজি না কারো প্রবলেম আছে? হ্যাঁ। ওকে, এরকম ক্ষেত্রে তুই যদি বলি যে স্যার 6 নিয়ে কেন দেখাচ্ছেন, আরেকটা 8 9 9 নিয়ে দেখান, 9 ঠিক আছে। তো ঠিক আছে 9 মানে আমি 2 থেকে কত অবধি ঘুরবো, আমার প্রোগ্রামটা যে প্রোগ্রামটা সেকেন্ড করলাম 2 থেকে কতবার ঘুরবো তাড়াতাড়ি, 2 থেকে 8 যেতে হবে 2 থেকে 8, তাই তো 2 থেকে 8 বার ঘুরবো, মানে আমি লুপে দেবো, কিন্তু ঘুরবে কতবার, ঘুরবে হচ্ছে 2 এর জন্য একবার ঘুরবে, বললো না 7 বার। ডিভিজিবল নয়, আর 3 এর বেলায় ঘুরলো, বললো হ্যাঁ না বেরিয়ে গেল, তার মানে লুপটা দুবার ঘুরলো। যেখানে আগের প্রোগ্রামটাতে ও পুরোপুরি তোমার হচ্ছে 9 টাইমসই ঘুরতো, তাই না। তার মানে হচ্ছে যে আমরা অনেকটা ইটারেশন টাইম কমিয়ে নিতে পারলাম, তাই তো। এইবার এই কমিয়ে নেওয়ার ফলে আমার কি হলো, সুবিধাটা হলো এটাই যে একটা সফটওয়্যার যখন তৈরি হয় তখন ধরো একটা সফটওয়্যার একজন তৈরি করেছে, সেম সফটওয়্যার দুজনই তৈরি করেছে, একজনের সফটওয়্যার ঘুরছে হচ্ছে একটা পুরোটা অ্যান্সার বেরোতে, মানে পুরো এক্সিকিউট হতে টাইম লাগছে, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, লাগছে 2 মিনিট, আর আরেকজনের লাগছে হচ্ছে জাস্ট 1 মিনিট। তাহলে কার সফটওয়্যারটা এফিশিয়েন্ট, এর সফটওয়্যারটা এফিশিয়েন্ট, কারণ অনেক কম টাইমে ও আনসার বার করে দিচ্ছে, ঠিক তো। ঠিক এইভাবে আমরা যখন একটা সফটওয়্যার বা একটা কোনো প্রোগ্রাম করব তখন আমাদের এটাও চিন্তা করতে হয় দুটো কমপ্লেক্সিটি, একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। স্পেস মানে আমি কি খুব বেশি ভ্যারিয়েবল ইউজ করেছি, প্রয়োজনের তুলনায় ভ্যারিয়েবল ইউজ করেছি। আরেকটা হচ্ছে যে আমরা কি টাইম মানে বেশিবার লুপ ঘুরিয়েছি, বেশিবার লুপ ঘোরানো মানে কি, মানে হচ্ছে বেশি তোমার হচ্ছে যে টাইম লেগেছে, ঠিক আছে ওকে। আর বেশি ভ্যারিয়েবল ইউজ করা মানে কি, বেশিবার পড়েছে, বেশিবার পড়া মানে বেশি স্পেসও লাগা আবার বেশিবার টাইমও লাগা, তার মানে সেক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে স্পেসও বাড়বে, স্পেসও বেশি লাগবে এবং টাইমও বেশি লেগে যাবে, এটাকে বলে স্পেস অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে এই সূত্রে একটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারি, মানে আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেটা হচ্ছে যে এখানে আমার কাছে এখনও পর্যন্ত একটি স্টুডেন্ট রয়েছে যার নাম জিষ্ণু, হয়তো তোমরা শুনেছো, ওর ভিডিও দেখেছো। ওকে আমি তোমাদের এই পড়াশোনাগুলো আমি ওকে ক্লাস 6 যখন 6-এ আমার কাছে আসে, তো 6-এর শেষের দিকে ক্লাস 12 আমি শেষ করে দিয়েছিলাম, মানে মোটামুটি 7 ক্লাস পড়তে পড়তে ওর ক্লাস 11-12 পুরো শেষ, ঠিক আছে। তো 8-9 যখন আমার কাছে পড়ছে তখন আমাকে মানে ওর জন্য একমাত্র আমাকে আলাদা করে পড়তে বসতে হতো। এই কথাগুলো আমি কেন বলছি তার রিলেশনে আমি আসছি, এবং এখনও হয়, কিন্তু যেহেতু ও বোর্ড পরীক্ষা দেবে এবার 10, তো সেক্ষেত্রে ও আমার কাছে সপ্তাহে 1 দিন করে আসে। কিন্তু আজকের দিনে মানে এখন এই মোমেন্টে ও এখন আছে গান্ধীনগর আইআইটিতে, ঠিক আছে। এখন এই মুহূর্তে ও এখন আছে গান্ধীনগর আইআইটিতে, একটু আগে আমার সাথে কথা হয়েছে ওর মায়ের। তো সেটা হচ্ছে যে ওকে কোটা ডেকেছে, ওকে তোমার হচ্ছে আরেকটা কোন এডুকেশন সিস্টেম আছে জানো, মানে আমরা ভুলে গেলাম, ও তোমার হচ্ছে ওকে ফ্ল্যাট এবং থেকে পড়ার জন্য 2 বছর ওর বাবা মাকে থাকা পুরো মোহালিতে সব কিছু করে দিয়েছে। কোটা ওকে 50,000 এই আগের সপ্তাহে দিয়েছে ওখানে গিয়ে, এখন আইআইটিতে গেছে, ঠিক আছে। সেটা কি এইবার তোমাকে আমি বলি, এই কথাটা বলার জন্যই বলছিলাম এই স্পেস কমপ্লেক্সিটি আর টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা কি। একটা সিলভার জোন, ও জানো তো এবছর আমার এখান থেকে ইন্ডিয়াতে সেকেন্ড মানে কিসে তোমার কম্পিউটার অলিম্পিয়াডে, ঠিক আছে। তার ভিডিও হয়তো তোমরা দেখেছো, আমি দিয়েছিলাম। তো
এখানে ব্যাপারটা হচ্ছে যে এর পরের ধাপে একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটার নিউজ আমি প্রথম করেছিলাম, ওটা দেখে রেখেছিল তখন 7 ক্লাসে, তো এখন ওই পরীক্ষাটা দেওয়া শুরু করেছে, ঠিক আছে? ওইটা আমার ইউটিউবে ওই ভিডিওটা রয়েছে, ওই এক্সামটা কি। তো এক্সামটার হচ্ছে মিনিংটা হচ্ছে যে এই এক্সামটা রয়েছে, সেই এক্সামটা খুব মজাদার এক্সাম। সেই এক্সামটাতে তোমাকে কিছু প্রোগ্রাম দেওয়া হবে, বেশ ভালো কথা, এবং প্রোগ্রামগুলো খুব একটা যে কঠিন তা বলবো না, কিন্তু হ্যাঁ চাপ আছে করা, ঠিক আছে? কিন্তু সেই প্রোগ্রাম সলভ করে দিলেই হবে না, ওটা জিষ্ণু জেনারেলি ওই প্রোগ্রামগুলোকে ধরছে, মোটামুটি 10-15 মিনিট লাগছে সলভ করতে, বেশ বড় বড় প্রোগ্রাম, তো সলভ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও জিষ্ণু ওখানে ফেল করছে। কেন করছে? কারণ হচ্ছে যে আইআইটির একটাই পরীক্ষা হয় যেখানে তুমি আইআইটির এক্সাম না দিয়ে আইআইটিতে পেতে পারো। আবার বললাম, তুমি আইআইটির এক্সাম না দিয়ে তুমি আইআইটিতে পেতে পারো, একটাই লেভেল, সেটা হচ্ছে তুমি 9, 10, 11, 12 তোমাকে পরীক্ষাটা সুযোগ দেওয়া হবে, ওই পরীক্ষাটা তুমি ক্র্যাক করতে পারো তাহলে তোমার আইআইটি কনফার্ম, ঠিক আছে? এই পরীক্ষাটা কম্পিউটার লেভেলে যেটা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং তো দেবে, তোমাকে প্রোগ্রামিং টাইমে করতে হবে একদম কম্পিউটারে বসে, কিন্তু টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি যেন সব থেকে কম হতে হবে। আমি 10টা ভ্যারিয়েবল ইউজ করে বা লুপকে বেশিবার ঘুরিয়ে করে ফেললাম, সঙ্গে সঙ্গে ওদের যে কম্পাইলার এআই রয়েছে, যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার যে এআই কম্পাইলার রয়েছে, সেই কম্পাইলার সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে ফেলছে এটা তোমার টাইম বেশি লেগেছে, এটা টাইম কমপ্লেক্সিটি বেশি আছে, এটা স্পেস কমপ্লেক্সিটি বেশি আছে, এটা হবে না, ঠিক আছে? সুতরাং প্রোগ্রাম সলভ হয়ে গেলেও তোমার পাস হচ্ছ না, ঠিক আছে? তো এই লেভেলের পরীক্ষা অ্যাকচুয়ালি যখন বড় জায়গায় গুগল বা হচ্ছে মাইক্রোসফটে বা আরও বড় বড় কোম্পানি যেগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোতে যখন তোমাকে কোনো সফটওয়্যার তৈরি করতে হবে, ইন্ডিয়া তো সব সাপোর্ট দেয় অ্যাকচুয়ালি। এই যে ইন্ডিয়াতে টিসিএস, সিটিএস বা এই ধরনের যে কোম্পানিজগুলো রয়েছে, এই কোম্পানিজগুলোতে যারা চাকরি করে তারা সাপোর্টে চাকরি করে, ডেভেলপার খুব কম। ডেভেলপার বা তুমি যদি বলো চ্যাট জিপিটি, তুমি যদি বলো এই যে অ্যানথ্রপিক যেটা এলো, যেটা খুব চাপ দিয়ে দিয়েছে আমাদের আইটি সেক্টরকে, তো এই কোম্পানিগুলো কোথায়? সবই তো ম্যাক্সিমাম ইউকে, ইউএস আর চায়না, তো সবার থেকে আলাদা, সে ছেড়েই দিলাম আমি, ঠিক আছে? তো এই সমস্ত কান্ট্রিগুলোতে বলতে লজ্জা নেই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডিয়ানরাই হয়তো করছে, কিন্তু সেই দেশের ফেসিলিটি এবং সেই দেশে কোম্পানিতে গিয়ে করছে, ঠিক আছে? তো সেটা অনেক রকম ব্যারিয়ার আছে। তুমি যদি ইন্ডিয়াকে দোষ দাও, ইন্ডিয়ার হবে না পলিটিক্স, সেটা শুধু নয়, অনেক রকম ব্যাপার আছে, ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যাপার আছে। আমাদের কাছে জিপিইউ নেই, এত হাই প্রসেসিং করতেই পারবো না, আমরা নেমে যাব কাজে, কিন্তু আমাদের আলটিমেট ওয়ার্ল্ড ওয়াইড সেই সফটওয়্যার বিক্রি করতে পারবো না আমরা। কেন? আমাদের কাছে সেই জিপিইউ নেই। কেন নেই? আমেরিকা দেবে না, আর আমাদের কাছে চায়নাও দেবে না, তাই একটা লিমিটেশন করে রেখেছে যে ইন্ডিয়াকে এতগুলো দেওয়া হবে, অন্য দেশকে এতগুলো দেওয়া হবে। তো অনেক ব্যাপার আছে পলিটিক্যাল এখানে, ঠিক আছে? তো সুতরাং এগুলোতে আমরা যাব না। আমরা যেইখানে এলাম সেই কথাটা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটিকে বাঁচিয়ে রাখা। যতটা এইরকম ধরনের প্রোগ্রামিংয়ে আমরা যেতে পারবো, তত আমরা এফিসিয়েন্ট সফটওয়্যার বানাতে পারবো, ঠিক আছে? তো এই কারণে তোমার সিবিএসসি বোর্ড বা এই ধরনের যখন পরীক্ষায়, সেখানেও কিন্তু অল্প অল্প জিনিসগুলোকে দেখা হয়। এবার দেখ, আমি এই যে পুরো ব্যাপারটা বলতে গিয়ে আমি এই গল্পগুলোতে এলাম, তার মানে এই পরীক্ষাটার ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? এই এক্সামটা কোন লেভেলে এক্সাম হয়। তো আমি কেন বললাম ও ক্লাস 10-এ পড়ছে, আইআইটিতে গিয়ে এখন গান্ধীনগরে কি করছে? অ্যাকচুয়ালি ও অল ন্যাশনাল বেসড একটা এক্সাম ক্র্যাক করে ফেলেছে। একটা ইংলিশে করেছে, যেটাতে ও ইউকে যাবে, এখনও রেজাল্টটা বেরোয়নি, ওই জন্য ইউকেটা আটকে আছে ওর। আর এখন যেটা দিচ্ছে, আজকে যেটা পরীক্ষাটাতে গেছে, সেই এক্সামটাতে ন্যাশনাল ফাইনাল লেভেল এক্সাম চলছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এইটুকু গুরুত্বটা বোঝাতে পারলাম যে কমপ্লেক্সিটির বিষয়টা কী, ঠিক আছে? কমপ্লেক্সিটি নিয়ে ভাবতে হবে, মানে স্পেস কমপ্লেক্সিটি আর টাইম কমপ্লেক্সিটি। যাই হোক, এখন আমরা এইটুকু ভাবি যে এইখানে আমরা অনেকটা টাইম কমপ্লেক্সিটি কমিয়ে নিতে পেরেছি। মানে যদি বাংলায় আমি বলি যে পাতি, এই ফর লুপটার ঘূর্ণনটাকে আমি অনেকটা কমিয়ে নিলাম, যাতে বেশি ঘুরতে না হয়। আমার প্রয়োজন মিটে গেছে, আমাকে ব্রেক করে বেরিয়ে চলে আসো, হয়ে গেছে। আশা করি এটা বুঝে গেছিস। এইবার প্রোগ্রামটাকে আমি আবার কমপ্লেক্সিটি কমাবো, ঠিক আছে? এবং এই প্রোগ্রামটা যেটা করছি, এই প্রোগ্রামটাই দেখা গেছে সিবিএসসি বোর্ডের এইচএসে একদম বোর্ডের পরীক্ষায় বারবার এসেছে, মানে একটা ইয়ার এসেছে, তার পরের ইয়ারেও এসেছে, করতে দেয়নি।
এরর কারেকশনে দিয়েছে, আউটপুটে দিয়েছে। কেন দিয়েছে? কারণ আমরা যতজন প্রোগ্রামিং আগে শিখেছি পাইথন ছাড়া, আমরা জানি যে লুপে কোনো এলস হয় না, কিন্তু আমরা এবার জানবো লুপে এলস হয়, ফর লুপে হয়, ভাইল লুপে হয়। এই প্রোগ্রামটা আমি করছি, যেহেতু তোমরা এটা জানো না, এই সিনট্যাক্সটা দেখো। তবে এই একটা জিনিস বলি, আমি এই জিষ্ণুর যে প্রোগ্রামগুলোকে নিয়ে যখন ঘাটছিলাম, আমার মনে হচ্ছিল আমি সব কিছু ছেড়ে ওই প্রোগ্রামগুলো করি। মানে এত ইন্টারেস্টিং প্রোগ্রাম, আমি কোনোদিন যদি কেউ ইচ্ছা থাকে আমি বলবো, মানে প্রোগ্রামগুলোর এত সুন্দর লজিক বার করার, মানে ওই প্রোগ্রাম তোমরা করোনি এবং এখনও করবে না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো পড়াতে হবেই। কিন্তু প্রোগ্রামগুলোর যথারীতি ইন্টারেস্টিং। যারা প্রোগ্রাম নিয়ে খুব মজা পায় তারা যথারীতি, যেমন রোবোটিক্সের প্রোগ্রামিং করে আমি মজা পেয়েছি, সেরকম এটা। কিন্তু সমস্যা হলো যে টাইম, আমার কাছে টাইম নেই বলে আমি সেখানে জিষ্ণুকে হয়তো খুব বেশি হেল্প করতে পারিনি, আর খুব কম হেল্প করতে পেরেছি ওই জায়গাটাতে, কিন্তু খুব কম। তো যাই হোক, তো এইবার চলে আসি, দেখো মজাটা কোথায় আসবে। মজাটা হচ্ছে আমি আর এই জায়গাটা লিখবই না, ঠিক আছে? এই জায়গাটা আমি, এই ইফটা আমার লাগবে না, ঠিক আছে? আমার এই প্রোগ্রামটাই করব, এই আনসারই বার করব, এই প্রোগ্রামটা আমার আমি লিখব না, এই এলসটা আমি লিখব না, ঠিক আছে? এখানে কি করলাম, ডিভাইড করছি, ডিভাইড করে আমি F1ও করবো না, ভ্যারিয়েবল কমে গেল, কমপ্লেক্সিটি কমে গেল, স্পেস, ঠিক আছে? ট্যাব হয়ে গেল, ব্রেক, কিন্তু ব্রেক করব, হ্যাঁ ব্রেক তো করবোই, ঠিক, ব্রেক করে দেব, এবং ব্রেক করব একটা কাজে, সেটা হচ্ছে প্রিন্ট নট প্রাইম, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এবার আমার এখানে else প্রাইম ব্রেক, ঠিক আছে? দেখি এসে কি ভিতরে রাখলে হতো না, ওই ফর লুপের ভিতরে? রাখলে তো অনেক কিছুই হতো, কিন্তু ও যে ওর মন চাইবে না কাজ করতে। স্যার স্যার নট প্রাইম দিল, তাহলে আমার প্রোগ্রাম ঠিকই আছে না? স্যার এক মিনিট, আমি একবার চেক করে দেখিয়ে দিই তোমাদেরকে। 7 প্রাইম, একদম প্রোগ্রাম ঠিক আছে। এইবার তোমাদের যত প্রশ্ন আছে করতে থাকো, বল। স্যার এফ ইকুয়ালস টু 0 এখানে নিলাম, তাহলে মানে এফটা ওখানে কোথাও কাজে লাগালাম না? এফটা, আমি এফটা দেখিনি অ্যাকচুয়ালি, ওটা আগের প্রোগ্রামের এফটা ছিল, সরি, ওটা আমি এফটা লাগাইনি। চলো, ঠিক আছে। তো ফর এক্স ইন রেঞ্জ 2 থেকে আমি এন অবধি নিলাম, ঠিক আছে? এর মধ্যে থেকে যদি ডিভিজেবল হয়ে যায় তাহলে আমি ডাইরেক্ট প্রিন্ট করছি, কোনো ফ্ল্যাগ ভ্যারিয়েবল রাখছি না। আগেরটা ছিল ফ্ল্যাগ ভ্যারিয়েবল, এখানে কোনো ফ্ল্যাগ ভ্যারিয়েবল রাখছি না, পাতি প্রিন্ট নট প্রাইম করে দিলাম, কারণ ডিভিজেবল হয়ে গেলে ভাই তুমি প্রাইম হবে না মাঝখানে যে কোনো নাম্বারের সাথে, এবং ব্রেক করে বেরিয়ে চলে এলাম। এলস, কার এলস? এটা অবশ্যই ইফের এলস নয়, ইফের সমানে থাকতো তাহলে এটা হচ্ছে ফরের এলস, কারণ ফরের সাথে এক লাইনে ও এলস রয়েছে, তাহলে এটা ফরের এলস। এটা তাহলে এই এলসটার কি কন্ডিশন অ্যাকচুয়ালি জেনে রাখো। আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, যদি লুপটা পুরোপুরি স্যাটিসফাই হয়, যদি লুপটা পুরোপুরি স্যাটিসফাই হয় তবেই তোমার হচ্ছে এলসটা কাজ করে। আর যদি লুপটা মাঝখান থেকে কোনোভাবে ব্রেক হয়ে যায় তাহলে এই এলসটার মধ্যে আর কন্ট্রোল আসে না। আরেকবার রিপিট করছি, আবার ভালো করে শোনো, যদি এই লুপটা 2 থেকে n এর আগে পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণভাবে স্যাটিসফাই করে যায়, মানে পুরোটা ঘুরে যায়, তাহলে কি করবে? তাহলে ও এলসে আসবে। যদি মাঝখানে কোনোভাবে ব্রেক হয়ে যায়, কোনো একটা কারণে বেরিয়ে চলে আসতে হয়, পুরোটা ঘুরতে না পারে, তাহলে আর ও এলসে আসবে না, ঠিক আছে? এবার বলো কি প্রবলেম, বলো। কারো অসুবিধা হয়েছে?
স্যার আচ্ছা, বলো হ্যাঁ। বলো। স্যার ইফ n% x ইকুয়ালস টু 0, ওই জায়গাটা বুঝতে পারলাম না। ইফ n%x ইজ ইকুয়াল টু 0, এতক্ষণ তো আমি এই বোঝালাম যে একটা নাম্বার, যে নাম্বারটা কত থেকে, যে নাম্বারটা, আমি তো এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করলাম। যে নাম্বারটা, এই যে নাম্বার n তো একটা নাম্বার, ধর 7, এই নাম্বারটা x মানে কত, x মানে 2, 3, 4, 5, 6, এইগুলো দিয়ে ডিভিজেবল কিনা 7টা। তো 7টা এর মধ্যে কোনো ডিভিজেবল নয়, ডিভিজেবল হয়নি, ব্রেক হয়নি, ব্রেক না হলে অবশ্যই এখানে, আর ব্রেক যদি হয়ে যায় তাহলে সোজা বাইরে, ব্রেক না হলে এটা, ব্রেক হলে বাইরে। ওকে, যেমন এন এর ভ্যালু যদি তুই 6 নিস, তাহলে কি হলো, 2 দিয়ে যেই ডিভাইড করতে গেল চলে এলো, বললো নট প্রাইম প্রিন্ট করলো, নট প্রাইম প্রিন্ট করলো, গিয়ে ব্রেক হয়ে গেল। ব্রেক মানে আমি কোথায় বলেছি, ব্রেক মানে সোজা বাইরে, এখানে আসতে দেবে না, একমাত্র পুরোটা ঘুরতে পারলে তবেই ও প্রাইম আসতে, এলসে আসতে পারবে। বোঝা গেছে? একটা প্রোগ্রাম 3 ভাবে করলাম এবং পরীক্ষার জন্য সব থেকে একটা আসার মতো প্রোগ্রাম, এমনকি 11, 12 ফাইনাল সম্পূর্ণ আসতে পারে প্রোগ্রামটা, এবং আসছে, আমি দেখিয়ে দেবো। আমি তো 10 ইয়ার্স 11এই করাই, 12-এর প্রোগ্রাম আমি 11এই শুরু করে দেবো, পুজোর আগে করে নি শেষ, তারপরে শুরু করব, দেখবে তোমরা, দেখতে পাবে। অনেকবার পাচ্ছ এই প্রোগ্রামটাই পাবে, সেম প্রোগ্রাম পাবে, কোথাও এরার আছে, কোথাও ব্রেক আছে, মানে কি হবে, আর এই প্যাটার্নে প্রোগ্রাম আসবে, এই প্যাটার্নে প্রোগ্রাম কোথায়, মানে এলস, লুপের এলস দিয়ে একটা প্রোগ্রাম আসে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে আশা করি বাকিদের সমস্যা মিটেছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই যে আয়ুষ তো আছেই, সাথে সবাইকেই বলছি, ধরে নাও ক্লাস অফ হলো, এবং যারা ধরতে পারছো প্রোগ্রাম, তাদের কাছ থেকে, তাদের হয়তো অতটা চাপ হবে না দুটো ক্লাস অফ করলে, কিন্তু যাদের বেস একদম নরম, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি যে তারা যে ক্লাস অফ করছো তারা কিন্তু খুব প্রবলেমে পড়বে। এবং এটা 9-10 নয় যে স্যার আমি দুটো চ্যাপ্টার পিছিয়ে আছি, আমাকে ওখান থেকে পড়া দিন, আমি পরের বার এটা করব, এটা হয় না। কারণ 11-12-এর ব্যাচ প্রথমত একটা ফার্স্ট কোর্স, একটা মানে প্রোগ্রামিংয়ের লজিক, ম্যাথামেটিক্স প্রচণ্ডভাবে ট্রিকি, সেকেন্ড হচ্ছে লেন্দি কোর্স, সেখানে আমি যদি কারোর জন্য আটকে যাই পুরো ব্যাচটা আটকে থাকবে, এবং অবশ্যই আমি কখনোই যারা খুব মানে ভালোভাবে একটা রেজাল্ট করতে চাইছে তাদেরকে আমি কখনোই আটকে রাখবো না, এবং কোনোদিনই আটকে রাখিনি। সুতরাং যারা এখানে কোনো কারণে পড়া আছে, বা আমি কাউকে কোনোভাবে ইনসাল্ট করছি না, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, এবং শুধু আমার সাবজেক্ট নয়, যে কোনো সাবজেক্টেই মানে বিশেষ করে তো যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদেরকে ফিজিক্স খুব হার্ড। আমি আবার বলছি 11-এ ফিজিক্স সোজা লাগবে, কিন্তু সময় দাও, কিছুদিন পর 11-এর শেষে বা 12-এ ফিজিক্সের মতো কঠিন হবে না, এটা আমি লিখে দেবো তোমাদেরকে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যারা কমার্স নিয়ে পড়ছে তাদের হয়তো অ্যাকাউন্টেন্সিটা খুব জরুরি, আমি জানি, তারা পড়ছে ভালো, কিন্তু একটা জিনিস আমি বলি, এবছরেও যারা রেজাল্ট বেরিয়েছে যাদের, আমি তো 2-3 জনের ফিডব্যাক নিতে পেরেছি, সবাইকে তো ফিডব্যাক নিতে এখনও পারিনি, তো সবার মার্কসটা ধরে রেখেছে কম্পিউটার, 92, 97, 95, 91, এই যে মার্কসটা, অঙ্ক কোথায় গেছে না 70, না কোথায় গেছে কারো 52, কারো গেছে 63, ঠিক আছে? ফিজিক্স ওই রকমই, তাহলে মার্কসটা তোমার ওভারঅল পার্সেন্টেজটা ধরে রেখেছে কম্পিউটার, কমার্সের ক্ষেত্রেও তাই ধরে রাখবে। সুতরাং কম্পিউটারকে যদি তুমি ভাবো যে এটা সাবজেক্টটা ওকে তাড়াতাড়ি হয়ে যাবে, পরে টেনে নেবো, এটা 9-10 নয়, এটা 11-12, এবং 11-12-এর গুরুত্বপূর্ণ জায়গাটা যদি ওভারঅল পার্সেন্টেজকে ধরে রাখতে চাও, কম্পিউটার যারা নিয়েছো তাদের জন্য আমি বলবো কম্পিউটারকে ঠিকঠাক করে নিয়ে যাও, নাহলে কিন্তু মুশকিলে পড়তে পারো। ওই কম্পিউটারের মার্কসটাও যদি কমে যায় তাহলে ওভারঅল পার্সেন্টেজ এমন জায়গায় যাবে, কোনো জায়গায় মানে কোনো কলেজে চান্স পাওয়াটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে? আর একবার কনসেপ্ট খারাপ মানে পরে আর টানতে পারবে না, দুটোর মধ্যে একটা হবে, হয় নিজের দোষ মানবে যারা বোঝে, আর দ্বিতীয় যারা বোঝে না
তারা অন্য দোষের ওপর তারা বলবে দেবাশিস স্যার পড়াতে জানে না, পড়ায়নি বা কিছু একটা, মানে সেই কারণে আমি আগে থেকেই বলে দিচ্ছি, আগে থেকে সারেন্ডার করছি যে যাদের বেস প্রবলেম, যারা এরকমভাবে মাঝে মাঝে ক্লাসে ডুব দিচ্ছ, সিনসিয়ারিটি যাদের কম, তারা কিন্তু এটা ভেবে রেখো, পরে হয়তো আমাকে দোষ দিয়ে শান্তি পেতে পারো, কিন্তু মার্কস পাবে না এবং কোনো জায়গায় চান্স পাবে না, এটুকু বলে দিতে পারি। ঠিক আছে, নিজেদের জায়গাটা ঠিক করে পড়ো। এখনও পর্যন্ত যদি কেউ 9-10-এর ম্যাচুরিটি নিয়ে এখানে পড়তে আসো, মানে আমার এখানে না, মানে 11-12, আমি বলবো খুব বড় ভুল করছো। তাহলে টেকনিক্যালে পড়াটা বেটার ছিল, টেকনিক্যাল ভোকেশনাল এইচএস বা তোমার হচ্ছে পলিটেকনিকে চলে যাওয়াটা বেটার, অনেক বেটার। ঠিক আছে, কারণ তার ভালো, হয়তো আমার তোমরা আসবে না, টিউশন কমবে, আমারই পয়সা যাবে, বাট তোমার লাইফ বেটার হবে। ঠিক আছে, মানে এখনও বলছি সময় আছে। এইচএসে 2 বছর ওয়েস্ট করে লাভ নেই, হয় একদম ডেডিকেটেডলি খাটো, না হলে এখান থেকে বেরিয়ে টেকনিক্যাল লাইনে চলে যাও, এটা তোমার বেটার ভাগ্য হবে। যাই হোক, চলো আমরা আউট অফ সিলেবাস একটু বলতে হলো, প্রয়োজন মনে করেছিলাম তাই। তো চলো নেক্সট, প্রাইম নাম্বার ছাড়া আমরা এবার চলে আসবো হচ্ছে কোন নাম্বারে আসবো বল।